আমি স্বামী শাহাত্মানন্দ। আমি রামকৃষ্ণ মঠ মিশনের একজন সন্ন্যাসী। 1976-এ আমি রামকৃষ্ণ মিশনে জয়েন করি চেরাপুঞ্জিতে। ইনফ্যাক্ট চেরাপুঞ্জিতে 1975-এ যাই। তো ওখানেতে ওরা আমাকে 1 বছরের জন্য রাখলেন। তারপরে ওরা ওখান থেকে নিয়ে এসে কলকাতায় যে রামকৃষ্ণ মিশনের ইংলিশ পাবলিকেশন আশ্রমটা আছে, ওটা হচ্ছে অদ্বৈত আশ্রম। সেখানে আমার পোস্টিং হলো। তার মধ্যে কিছুদিন আমি বেলুড় মঠে ছিলাম। আমাদের বলতো পিপিটিসি, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার। তো ওইখানে আমরা বেশ কয়েকজন সব সাধুরা থাকতাম। তারপরে খুব সুন্দর রুটিন ছিল। মাসখানেক পরেই আমাকে ওখান থেকে অদ্বৈত আশ্রমে পাঠালো। তারপরে অদ্বৈত আশ্রমেই আমি 12 বছর ছিলাম। আহ, আহ, কখনো বিভিন্ন রকম কাজ করতাম, মেনলি প্রুফ রিডিং। বই পাবলিশ হতো। তারপরে ওখান থেকে আমার সন্ন্যাসী হলো 1986-এ। সেখান থেকে আমাকে পোস্টিং দেওয়া হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে, যেখানে একটা বড় স্কুল আছে। ওইখানেতে আমি পোস্টেড হলাম। তারপরে পুরুলিয়াতে 3 বছরের মতো ছিলাম। তবে আন্দামান নিকোবর যে আইল্যান্ড, ওখানে আন্দামানের পোর্ট ব্লেয়ার, ওখানে ওদের আশ্রম একটা নেওয়া হলো। তো আমরা গিয়ে, আমি প্রথম গেলাম ফাউন্ডার সেক্রেটারি। গিয়ে আমরা ওখানে একটা আশ্রম তৈরি করলাম। সেখানেতে 50টা অনাথ বাচ্চাকে রাখা হলো। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ওখানে খুব সুন্দর ব্যবস্থা করে একটা হচ্ছে কর্ম মন্দির, একটা জ্ঞান মন্দির করা। তো একটা সমাজকে হেল্প করতে গেলে তো যে মানুষের যে ক্যাপাসিটি সেটাকে ইউটিলাইজ করতে হয়। তো আমি দেখলাম আন্দামান সেটাকে মনে করে মোস্টলি যে ওটা একটা রিমোট, কিন্তু এখন তো লোকেরা ওখানে রয়েছে। আর পূর্ব বাংলা থেকে যারা এসেছিলেন রিফিউজিস, তাদের অনেকে ওখানে সেটেল করা হয়েছিল। তাদের ছেলে মেয়েরা এখন পড়াশোনা করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তো ওদের জন্য একটা অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয়, তাদের একটা ট্রেনিং সেন্টার করা হলো। তারপরে স্পোকেন ইংলিশ এবং নানান রকমের সমস্ত ল্যাঙ্গুয়েজ তাতে শুরু করলাম। আর একটাতে বিভিন্ন রকমের কাজের মাধ্যমে বা যাতে ওরা নিজেদেরকে হেল্প করতে পারে সেই রকম একটা করা হলো। তো এই দুটো করা হয়েছে। তখনকার দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, উনি গেছিলেন, ইনোভেট করেছিলেন। ওখান থেকে আমাকে এরা পাঠালো অরুণাচলের একটা আশ্রমে, একদম জঙ্গলের মধ্যে। একটা স্কুল আছে, প্রায় 300 একর জমি। যে তার মধ্যে একটা স্কুল আছে। তো স্কুলেতে অনলি ট্রাইবাল স্টুডেন্টসরা পড়ে। তাদের তাদের জন্য সমস্ত টিচার তারা ওখানে থাকে। ওটা একটা পুরো একটা টাউনশিপের মতো। কেননা টিচার দিয়ে, তবে স্টাফ দিয়ে, তার সবকিছু আমরাই করতাম। আমাদের জেনারেটর ছিল, তারপরে জল পিউরিফিকেশন করতে হতো, এরকম সব। ওখানে 12 বছর ছিলাম। ভীষণ ভীষণ গভীর জঙ্গল, মানে ভাবা যায় না। এমনি জঙ্গল বলতে এরকম না, একদম রিয়েল জঙ্গল। সেখানে হাতি এবং এইসব বাঘ টাঘ থাকে। ওর মধ্যে 12 বছর কিন্তু খুব সুন্দর জীবন কাটিয়েছি। তারপরেতে ওরা আমাকে এই শিকাগোতে পোস্ট করলেন, ওখানে পাঠালেন। তো শিকাগোতে আমি এসেছি ফেব্রুয়ারি মাসের, একদম 28 ফেব্রুয়ারিতে এসেছিলাম এখানে 2013-এ। তো এই আমার স্পিরিচুয়াল জার্নি বিভিন্ন জায়গায়। তো জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, এই চারটের যে সমন্বয় রামকৃষ্ণ মিশনে, সেইটি ওই 1976 থেকে এখন এই 2024 পর্যন্ত জীবনে পালন করবার চেষ্টা করছি। এটা আমরা অনেকেই হয়তো ঠিক জানি না যে একটা মাত্র 5-6 মিনিটের বক্তৃতা, সেইটা প্রায় 33 কোটি ভারতবাসীকে, যারা 800 বছর ধরে ঘুমিয়েছিল, ভুলে গিয়েছিল যে তারা মানুষ বলে, কোনো রকমে বেঁচে থাকার জন্য, যারা শিক্ষিত এবং যারা ধনী, তারা শাসকদের সারাক্ষণ তাদের সঙ্গে হাত হাত জোড়ে থাকতেন। আর যারা গরিব শ্রেণী, তারা পশুর মতো জীবন যাপন করছিলেন। সেই 33 কোটি মানুষের মধ্যে বিভেদ এনে দেওয়া হয়েছিল, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, তারপরে সংস্কৃতির ভিত্তিতে, এরকম করে ভীষণভাবে ভাগ করে দেওয়া হয়েছিল। অসাধারণ ভাবে তারা কিছু মানুষ, তা ওই ভারতবাসীদের মধ্যে থেকে কিছু লোককে
ট্রেনিং দিয়ে তাদের নিজেদের মতো করে ভারতবর্ষ শাসন করছে। তো এটা একটা ইতিহাস, এতে কোনো মানে কাউকে দোষ দেওয়া এরকম না, ইতিহাস তো এরকম হতেই থাকে। এই ইতিহাসের ওই পরিবর্তনের সময়টা ছিলেন ঋষি ছিলেন স্বামী বিবেকানন্দ। তো এই শহরটার ওই জন্যই মূল্যবান ভারতবর্ষের কাছে, ওই শিকাগো শহরটা। ওই শহরে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। এদেশে তো আমাদের ওই স্কুল কলেজ হাসপাতাল এগুলোর দরকার পড়ে না। এখানে আমরা যেটা করি সেটা হলো বেদান্ত শিক্ষা। বেদান্ত মানুষকে নিজের উপরে আস্থা রাখতে শেখায়। তো সেই এইখানে এদেশে এসে যেটা স্বামীজি করলেন, তিনি ভারতবর্ষে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগেই এখানেতে বেদান্ত সোসাইটি করলেন। রামকৃষ্ণ মিশন নাম দিলেন, দিলেন বেদান্ত সোসাইটি। প্রথম বেদান্ত সোসাইটি তিনি নিজে শুরু করেছিলেন 1896-এ, 94-এ, নিউ ইয়র্ক সিটিতে। 1894, 1897-এ রামকৃষ্ণ মিশন ওটা কলকাতায় প্রতিষ্ঠা হয়, কিন্তু তার আগেই এখানে। কেন বেদান্ত? এই মানুষগুলোর মধ্যে খুব সুন্দর কতগুলো চারিত্রিক গুণ স্বাভাবিকভাবে রয়েছে। যেমন এরা সহজে মিথ্যে কথা বলে না, যেটি সত্য সেটিই বলে। আর এই যে কতগুলো চারিত্রিক গুণ, সেটা ধর্ম পালনের ভীষণ ভীষণ প্রয়োজন। এরা সত্যবাদী এবং কথা দিয়ে কথা রাখে, যদি কোনো কথা দিল টাইম মেনটেন একদম ঠিক ঠিক সময় করবে। হিপোক্রেসিটা প্রায় নেই। আমি এখানকার মানুষদের সম্পর্কে বলছি। আহ, কেন কি এখানেতে রাজারা কখনো শাসন করেননি। তো আমার অ্যানালিসিস যেটা, দূর থেকে ব্রিটেন শাসন করত, কিন্তু সেটা ঠিক ওই ভারতবর্ষে যেমন রাজা ছিল সেরকম নয়। কিন্তু ইউরোপ, আফ্রিকা, তারপরে এশিয়া, প্রত্যেকটি দেশেতে রাজা ছিলেন। রাজার কথা পছন্দ না হলেও আমাদের মেনে নিতে হতো, এবং সেই জন্য হিপোক্রেসিটা আমাদের মধ্যে খুব বেশি। আমরা পছন্দ করছি না, অথচ ওপরে ওপরে দেখাচ্ছি। তা সেইটাই আমাদের ভেতরে প্রচুর অনেক বছর ধরে ঢুকে যাওয়ায় ওটা স্বাভাবিকের মতো হয়ে গিয়েছে। এদেশে সেটা নেই, প্রায় নেই। তো এই সাধারণ মানুষের মধ্যে সেরকম ব্যাপার নেই, যেটা ওরা ভাবে সেটাই মুখে বলে। এইসব নানান চরিত্র দেখে স্বামীজি এখানে বেদান্ত প্রচার করতে বললেন। কেন? একটা জিনিস এদের সমাজের দুর্বলতা, সেটা হচ্ছে তুমি পাপী। এইটা এমন ভাবে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কিছুতেই তার থেকে ওরা বেরোতে পারে না। আর তোমাকে স্বর্গে যেতে হবে এইরকম একটি মাত্র পথ দিয়ে, এবং এই করতে হবে, এই করতে হবে। স্বামী বিবেকানন্দ তখন এখানে এসেই বললেন, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সিনার। একটা মানুষকে পাপী বলাটাই পাপ। ওই কথাটা বলার জন্য যে শক্তির প্রয়োজন ছিল, সাহসের প্রয়োজন ছিল, বিবেকানন্দ ছাড়া কেউ পারত না। বিবেকানন্দের আগে যে কেউ বিদেশে আসেননি তা না, কিন্তু বিবেকানন্দের প্রথম যিনি ভারতবর্ষকে পরিচয় করিয়ে দিলেন।